পবিত্র আশুরা আজ কিছুক্ষণ পর হোসেনি দালান থেকে বের হচ্ছে তাজিয়া মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় গিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে। বাংলাদেশি চক্রই জিম্মির পর আদায় করছে মুক্তিপণ। হাফতার বাহিনীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস। এবং ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর। এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে C&F এজেন্টদের কর্মবিরতি। দ্রুত উদ্যোগের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সংঘাত সংঘর্ষে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের পর হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনও নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই রোকেয়া হল সহ বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীদের বের হতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ হওয়ায় হল ছাড়ছেন তারা। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে সব প্রবেশ মুখে দেখা যায় পুলিশের কড়া নিরাপত্তা। এদিকে গতকাল সংঘর্ষে 6 জন নিহতের ঘটনায় দুপুরে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাব তার কাছে। গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতালগুলো, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে এই বিশ্ববিদ্যালয়গুলোর যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলোতে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও হল বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব নিয়ম রয়েছে, সেই হিসেবে আমরা গতকাল রাতেই নিশ্চিত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন মোহাম্মদ সামাদ সময় সংবাদকে নিশ্চিত করেছিলেন যে আজকে সকাল 11টায় সিন্ডিকেটের তাদের একটি বৈঠক হবে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন ঠিক কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা তাদের হলগুলো ছাড়বেন। যদিও আমরা সকালবেলা দেখেছি এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের একজন নীতি নির্ধারণী শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি নিশ্চিত করেছেন 11টায় নয়, সময়টি আগানো হয়েছে, অর্থাৎ 10টায় শুরু হয়েছে সেই সিন্ডিকেটের বৈঠকটি। সেই সিন্ডিকেটের বৈঠকেই তারা সিদ্ধান্ত নেবেন এবং তিনি এটিও বলেছেন হয়তো 12টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা আসতে পারে। এরই মধ্যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন আবাসিক হলগুলো রয়েছে সেই হল থেকে কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে হল ত্যাগ করেছেন। তারা তাদের ঢাকায় যাদের আত্মীয় স্বজন রয়েছে সেখানে গিয়ে উঠবেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি অনেকে আবার ঢাকার বাইরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কিন্তু যারা হলে থাকেন আবাসিক শিক্ষার্থী, তাদের পরিবার পরিজন কিন্তু ঢাকার বাইরে থাকেন। অনেকেই কিন্তু আজকে টিকিট কাটবেন। আমাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি তারপর তারা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাবেন। যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত, এবং সেই ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা যেন নিরাপদ আবাসস্থলে অর্থাৎ নিরাপদ স্থানে গিয়ে এই আপাতত অর্থাৎ যে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেই সময়টিতে তারা যেন অবস্থান করেন। সকাল থেকেই কেউ কেউ রাতেই কিন্তু হল ছেড়েছেন এবং আজকে আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি যে যানবাহন চলাচলও কিন্তু সীমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টিকার ব্যতীত, গণমাধ্যমের গাড়ি ব্যতীত কিন্তু অন্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী বুলবুল রেজা। সময় সংবাদে আরও থাকছে। রাজশাহীর চর আষাঢ়িয়াদহে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে 50,000 মানুষ। বন্ধ সৌর বিদ্যুতের প্লান্ট, জনপ্রতিনিধি আশ্বাস দিলেও ভিন্ন বক্তব্য ব্যবস্থাপকের। আজ পবিত্র আশুরা। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে।
আজকে আরবি মাসের মহরমের 10 তারিখ এবং পবিত্র আশুরা। মূলত পবিত্র এই যে আশারা শব্দ থেকে মূলত আশুরা শব্দটি এসেছে এবং মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মিছিলটি ইতোমধ্যে তার যে ইমামবাড়ার যে মূল দালান, সে দালান থেকে বের হয়ে এসে রাস্তায় অবস্থান করছে এবং ঠিক বলা যায় যে মিছিল শুরু হয়েছে, যদিও এই মুহূর্তে যেই যারা রয়েছেন, অংশগ্রহণকারী যারা রয়েছেন, বাহক যারা রয়েছেন, তারা ইতিমধ্যে এই মুহূর্তে আসলে রাস্তার উপরে যে মূল সড়ক, সেই মূল সড়কের উপরে দাঁড়িয়ে আছেন। প্রতি বছর আমরা দেখে থাকি যে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হোসেনি দালান ইমামবাড়া থেকে যেই তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল বের হয়। সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু এবারও ব্যতিক্রম হয়নি। এবারও সেই মিছিল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে বাহকরা রয়েছেন তাদের যে নিশান, সেই নিশানা, এছাড়া যে ঐতিহ্যবাহী দুলদুল ঘোড়া, যেই সাজসজ্জার কিন্তু কোনো কমতি রাখেনি তারা। এছাড়া বাদ্যের যেই তালে তাল, সে বাদ্যের যেই আয়োজন, পাশাপাশি এখানে যারা বাহক যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের যে নিশান, সেই নিশানা নিয়েছেন এবং অনেকগুলো আলম আমরা দেখতে পাচ্ছি আজকে এবং অনেকগুলো আলম এখানে বের করা হয়েছে, নিশানা বের করা হয়েছে। মাথায় যে তাদের যে নিশানা, সেই নিশানা তারা পরেছেন, পাশাপাশি ভেস্তা রয়েছে, এখানে আলম রয়েছে, এখানে দুলদুল ঘোড়া রয়েছে, বিভিন্ন ধরনের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু কোনো কমতি নেই এখানে। অর্থাৎ একেবারে বলা যায় যে বর্ণাঢ্য যে আয়োজন, সেই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রং বেরঙের যে নিশানা, সেই নিশানাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে সমস্ত যারা রয়েছেন তাদের যে সজ্জা, সেই সজ্জা রয়েছেন। এই মুহূর্তে একজন ভেস্তা পরে আছেন, তার সাথে কথা বলবো। এবং আর আপনার কি মনে হচ্ছে এবং এই যে ভেস্তা পরেছেন, সব মিলিয়ে আজকের দিনে কি বলবেন? আজকে আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে যাতে বাসায় ফিরে যায়, এই আশায় আগামী বছর যাতে আসতে পারি। সবাই আশা করছেন যাতে সুন্দরভাবে তাদের যে আয়োজন, সেই আয়োজনটি সম্পন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে এসেছেন এবং এই যে মিছিল, সেই মিছিলটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই যে মিছিল, সেই মিছিলটি, তাজিয়া মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিল পুরান ঢাকার যে হোসেনি দালান, সেই হোসেনি দালান থেকে শুরু হয়ে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব দিয়ে সেখানে যে বিডিআর 2 নম্বর গেট হয়ে তারপরে জিগাতলা যে মোড়, সেই জিগাতলা মোড় গিয়ে শেষ হবে। তো এবারের আয়োজনে কোনো কমতি নেই। ইতিমধ্যেই যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হচ্ছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আপনাদেরকে এই যে তাজিয়া মিছিলের সর্বশেষ যে খবর, সেটি আসলে জানাতে পারবো। এই ছিল পুরান ঢাকার হোসেনি দালান থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তাজিয়া মিছিল সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশের বেশিরভাগই লিবিয়ার পূর্বাঞ্চলের রুট ব্যবহার করে। সেখানে বাংলাদেশের একটি চক্রই নিজ দেশের মানুষকে জিম্মি করে নির্যাতন চালায়, আদায় করে মুক্তিপণ। লিবিয়ার পূর্বাঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতেও বেগ পেতে হচ্ছে দূতাবাসকে। যদিও গত 1.5 বছরে প্রায় 1800 বাংলাদেশিকে ফেরানো সম্ভব হয়েছে। দুদেশের সরকার কঠোর হওয়ায় গ্রেফতার হয়েছেন প্রায় 15 জন। তাজওয়ার মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে এখন পর্যন্ত স্থিতিশীল নয় উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটির শাসনতন্ত্র ভাগ হয়ে গেছে 2 ভাগে। পশ্চিমাঞ্চলে জাতিসংঘ স্বীকৃত সরকার, অপরদিকে পূর্বাঞ্চলে রয়েছে হাফতার বাহিনীর নিয়ন্ত্রণ। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে পশ্চিমাঞ্চলের সরকারের সঙ্গে, অন্যদিকে কোনো দূতাবাস নেই হাফতার নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের সঙ্গে। অথচ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ার রুট ব্যবহার করা বেশিরভাগ বাংলাদেশিই যান পূর্বাঞ্চলের উপকূলীয় শহর বেনগাজিতে। সেখানে যাওয়ার পর অনেক বাংলাদেশিকেই একদল গোষ্ঠী জিম্মি করে মুক্তিপণ চায় পরিবারের কাছে। মুক্তিপণ না পাওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দেশের মতোই লিবিয়াতেও বাংলাদেশিদের একটি চক্র কাজ করছে। টর্চার যারা করে, এর সাথে বাংলাদেশি কিছু মাফিয়া
এটার সাথে জড়িত আছে। পূর্বাঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ডিটেনশন ক্যাম্প থেকে উদ্ধার করে বাংলাদেশিদের ফেরানোর ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দূতাবাসকে। গত 1.5 বছরে প্রায় 1800 বাংলাদেশিকে ফেরানো হলেও এখনও প্রায় 450 বাংলাদেশি আটকে রয়েছে লিবিয়ায়। পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য 2 দেশের মিনিস্ট্রি থেকে আমাকে লিখিত পারমিশন নিতে হয়। কখনো কখনো আমাকে পারমিট করা হয়, কখনো করা হয় না। বাঙালি এবং লিবিয়ান যারা এই কিডন্যাপ এবং এই সমস্ত তৎপরতার সাথে জড়িত তারা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। সর্বস্ব খরচ করে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি জমান যারা, তাদের অধিকাংশই জিম্মি হন চক্রের হাতে। ফলে এই পথ পরিহার করতে আহ্বান জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমন আশঙ্কা তৈরি হয়েছে C&F এজেন্টদের লাগাতার কর্মবিরতির কর্মসূচিতে। ব্যবসায়ীরা এই অচলাবস্থার অবসান চাইলেও এজেন্টদের স্পষ্ট বার্তা, এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাসে SR 207 আইন বাতিল না হওয়া পর্যন্ত আমদানি রফতানিতে কোনো কার্গো হ্যান্ডলিং করবেন না তারা। জিন্নাত আরা জশোয়া রিপোর্ট। গেল 3 দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা। নেই এজেন্টদের দেখা পণ্য খালাসের তোড়জোড়। 2-1 এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন। এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে। তাদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা। আমরা সরকারের এই রাজস্ব খাত ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইনকে বাতিল না করেছে। এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি। কেন ভাই রেগে যাচ্ছেন কেন? ভেতরে তো পারমিশন নাই, এটা আমরাও বুঝি। পারমিশন না নিয়ে আমরা ভেতরে যেতামও না। বাট আপনি এইখান থেকে বের করে দিচ্ছেন কেন আমাদেরকে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি জিএম পর্যন্ত দিতে, এখন তো উনিও দিচ্ছেন না। এখন তারপরে আর কি করবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রফতানিকারকরা। বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ। পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে এনবিআর ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। C&F এর ডেডলকের কারণে যদি আসলে ইমেজটা একটু ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতার শেলফে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে। যত দ্রুত সম্ভব এটা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা। সে হিসেবে গেল 3 দিনে 1,20,00,000 টাকা রাজস্ব পায়নি সরকার। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়ির চর আষাঢ়িয়া দহ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 50,000 মানুষ। তবে ব্যবস্থাপক জানান, লোকসানের কারণে প্ল্যান্টে আপাতত চালুর পরিকল্পনা নেই। সীমান্ত ঘেঁষা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়ন প্রায় 9 বছর আগে সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইটকলের কারিগরি সহযোগিতায় চর আষাঢ়িয়াদহে সৌরবিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে বেসরকারি সংস্থা আভা। প্রথম 2 বছর 24 ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। পরবর্তীতে উৎপাদন কমে গেলেও গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় দিনে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পেত গ্রাহকরা। কিন্তু মাসখানেক আগে লোকসানের কারণে একেবারে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে ইউনিয়নের মানুষেরা। 1.5 লাখ টাকার জিনিস, কম্পিউটার থেকে শুরু করে হিটার থেকে শুরু করে সব ওয়াচল হয়ে পড়ে আছে। ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা এবং আমাদের ঘুমাতে সমস্যা। এই অবস্থায় গ্রামবাসী চর আষাঢ়িয়াদহ বাজারে জেনারেটর চালিয়ে 30 টাকা করে নিজেদের মুঠোফোনে চার্জ দিচ্ছেন। আর বিদ্যুৎ না পাবার শঙ্কায় অনেকে বাসাবাড়িতে সোলার প্যানেল নিচ্ছেন। জেনারেটরের মাধ্যমে চার্জ দিচ্ছে, কিন্তু সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়া লাগছে। আভা মিনি গ্রিড প্রজেক্টের প্ল্যান ব্যবস্থাপক জানান, এই প্ল্যানটি আপাতত চালুর কোনো পরিকল্পনা নেই। বড় অ্যাভারেজ করতে গেলে বিদ্যুৎ প্ল্যান্টে লস আসার কারণে প্ল্যানটা বন্ধ করে। এমন পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান। পল্লী বিদ্যুতের লাইনগুলো আবার সচল করা যায় কিভাবে এবং মানুষজনের এই কষ্টটা লাঘব করা যায় কিভাবে, সেই লক্ষ্যে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। চর আষাঢ়িয়াদহে 3300 গ্রাহককে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো। প্ল্যান্টে 594টি সৌর বিদ্যুতের প্যানেল আছে। এগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 148.50 কিলোওয়াট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
খেলার খবর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আবারও আলোচনায় তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে দলে ফেরানো হবে কিনা তা আগেই পরিষ্কার করা জরুরি বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। তামিম কি চাচ্ছে, সে খেলবে কি খেলবে না, সে যদি খেলবে এবং বোর্ডে আমাদের জালাল ভাই আছেন, উনি যদি আলাপ আলোচনা করে যদি একটা সিদ্ধান্তে চলে আসে তাহলে এটা দেশের জন্য ভালো হবে, আপনার ক্রিকেটের জন্য ভালো হবে। বাংলাদেশে তো কোয়ালিটি মানের প্লেয়ারের সংখ্যা অনেক কম, তো আমার মনে হয় যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হবে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে। পাকিস্তানে কিন্তু কোয়ালিটি প্লেয়ার অনেক আছে এবং বেশি সংখ্যক কিন্তু কোয়ালিটি বলার আছে, সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা থ্রেট। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।